আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেস উদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে গল্প নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করো। কিছু কাজের মহিলার ছবি দেওয়া আছে। রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। এই যে রান্না ঘরে কিংবা ঘরের যে কাজ মহিলারা করে থাকে, এরকম একটি মহিলাকে কেন্দ্র করে, এরকম একটি নারীকে কেন্দ্র করে একটি গল্প তোমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা সেই গল্প নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমাদের পাঠের বিষয় মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই মমতাদি পাঠ করার পর তোমরা যা আয়ত্ত করতে পারবে, কবির পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, অভাবে পড়ে আত্মমর্যাদা সম্পন্ন নারীর অন্যের গৃহে পরিচারিকার কাজ করার মানসিকতা সম্পর্কে জানতে পারবে, গৃহ পরিচারিকার প্রতি গৃহকর্ত্রীর আচরণ সম্পর্কে জানতে পারবে। তো আমরা এখন মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য জানব। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1908 সালে 19শে মে বিহারের সাঁওতাল পরগনায়। তার আসল নাম কুমার বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নিরন্দা সুন্দরী দেবী। তার পৈতৃক নিবাস ছিল মুন্সিগঞ্জ, বিক্রমপুরে। তিনি যে কাব্যগ্রন্থের জন্য সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন, পদ্মা নদীর মাঝি, জননী, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য। তার বিখ্যাত দিবারাত্রি কাব্য মাত্র 21 বছর বয়সে তিনি রচনা করেন। সাহিত্য রচনায় তিনি এমনই মগ্ন ছিলেন, সাহিত্যের প্রতি তার এতই ভালোবাসা ছিল, শেষ পর্যন্ত তিনি ভালো মেধাবী ছাত্র হওয়ার পরও তিনি কিন্তু অনার্স সম্পন্ন করতে পারেননি। তিনি 1956 সালে 3 ডিসেম্বর পরলোক গমন করেন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু শব্দের অর্থ এখন জানব। বাসা, অল্প বয়সী। হরির লুট, ছড়িয়ে ছিটিয়ে দান করা। তারপর অপ্রস্তুত, ভূমিকা, আবরণ। তো আমরা এখন সরাসরি পাঠ বিশ্লেষণে চলে যাব। প্যারা বাই প্যারা আমরা বোঝার চেষ্টা করব। লেখক এখানে এই যে মমতাদির মাধ্যমে তোমাদের কাছে যে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, প্রথমে আমি বলিনি, সেটা হলো যে মানুষের জন্য মানুষকে কি করতে হবে? আপন করে নিতে হবে। মানুষ এখানে ছোট কিংবা বড়, কাজের লোক, লোক, এরকম কোনো পার্থক্য আমরা যেন না করি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন ক্লাসটি খুব মনোযোগ সহকারে শোনো। লেখক এভাবে শুরু করেছেন যে শীতের সকাল, রোদে বসে আমি স্কুলে পড়া করছি। মা কাছে বসে ফুলকপি কুটছেন। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়ে রাখবো, নিঃসংকোচে আবেদন।
একই এখানে লেখক নিজেকে উপস্থাপন করছেন এই বাড়ির ছোট ছেলে হিসাবে। এখন তার মার সাথে সে বসে রয়েছে, তার মা ফুলকপি কুটছে, শীতের সকাল। ঠিক এই সময় একজন মহিলা এসে বলল যে আপনার কি রান্নাঘরের কোনো লোক রাখবে? আমি ছোট ছোট ছেলে মেয়েদেরকেও রাখবো, রান্নাঘরে কাজ করার পাশাপাশি আমি আপনার ছেলে মেয়ে যারা আছে বাড়ির যে অন্যান্য কাজ আছে সেগুলো আমি করে দিব। বয়স আর কত হবে? বছর 23। পরনে সেলাই করা ময়লা শাড়ি। মা বললেন, তুমি রাঁধুনি? চমকে তার মুখ লাল হলো। হ্যাঁ, আমি রাঁধুনি। আমায় রাখবেন? আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। মা তাকে ঝেড়া করলেন। দেখলাম সে বাড়ির চাপা। মার প্রশ্নের ছাকা জবাব দিল, নিজ থেকে একটি কথা কহিল না। মানে ওই মহিলা এসে কাজের জন্য গৃহকর্ত্রীর কাছে আবেদন করলো, হ্যাঁ, এবং সে বলল এই করব। মা তখন তাকে বলল যে তুমি কি রাঁধুনি? সে, কারণ তার জীবনের প্রথম কাজ আমরা পরে জানবো, এই কারণে সে প্রথমে একটু প্রশ্নের উত্তর কি দিবে লাভ হয়ে গিয়েছিল মুখটা। তারপরে তাৎক্ষণিক সে উত্তর দিল, হ্যাঁ আমি রাঁধুনি, এবং যা প্রশ্ন করলো এর অতিরিক্ত কোনো প্রশ্নের জবাব কিংবা অতিরিক্ত কোনো কথা সে বলল না, সরাসরি প্রশ্নের উত্তরগুলি সে দিল। সে বলল তার নাম মমতা, আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলির ভেতরে 27 নম্বর বাড়ির একতলায় সে থাকে। তার স্বামী আছে, তার একটি ছেলে। স্বামীর চাকরি নেই 4 মাস, সংসার আর চলে না। সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাহিরে এসেছে। এই যে দেখো, এখানে বলছে পর্দা ঠেলে, মানে সে এতদিন কোনো কাজ করেনি, সে ঘরের ভিতরে বন্দী ছিল, হ্যাঁ, সে ঘরের ভিতরেই আবদ্ধ ছিল। এখন সে বাইরের বাসায় কাজ করার জন্য সে বের হয়েছে। এই যে মানে বাইরে হওয়াটাকেই বলতেছে যে পর্দা ঠেলে, পর্দা সরা, লজ্জা শরম ত্যাগ করে অন্যের বাসায় কাজ করার জন্য সে নিজে দাঁড়িয়ে ঘুরতেছে, এবং এই কারণে এই বলতেছে যে পর্দা ঠেলে বাইরে চলে আসলো। তাহলে তার নামটা কি? তার নাম মমতা। এবং এই মমতার বাড়িটা কোথায়? তাদের বাড়িতে খানিক দূরে জীবনময়ের গলির মধ্য দিয়ে যেতে হয়, 27 নম্বর বাড়ি, নিচতলায় তারা থাকে। যাই হোক, এই তার প্রথম চাকরি। মাইনে সে তা জানে না। দুবেলা রেঁধে দিয়ে যাবে, কিন্তু খাবে না। 15 টাকা মাইনে ঠিক হলো, তাই বোধহয় টাকা 12 আশা করেছিল। কৃতজ্ঞতার 2 চোখ সজল হয়ে উঠল, কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করলো, কথা কইল না। মা বললেন, আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো। এই যে সে কখনো যেহেতু অন্যের বাড়িতে কাজ করে, এই তার প্রথম চাকরি। এখন এই লেখকের মা তাকে 15 টাকা মাহিনা দেওয়ার জন্য ঠিক করলো, এবং সে দুবেলা রেঁধে যাবে, হ্যাঁ, সে খাবে না, এরকম শর্তে সেই করলো। মমতা আশা করেছিল যে তার হয়তো 12 টাকা মাহিনা হবে, এই কারণে তার একটা আনন্দ একটা হইল। কিন্তু সেই আনন্দ, সেই যে তার যে খুশি, তার মনের যে সেটা সে প্রকাশ করলো না, মনের ভিতরেই হজম করলো, মানে চাপা রেখে দিল তার এই আনন্দটুকু। পরের প্যারায় সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তাৎক্ষণিক চলে গেল। ওই বলল যে কালকে সকাল থেকে তোমার কাজে যোগ দিবে, তাই সে মাথা সম্মতি দিল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, সে চলে গেল। আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম। শোনো, এক্ষুনি যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি, এসো। কাল দেখবো বলে সে 1 সেকেন্ড দাঁড়ালো না, আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল। লেখক এখানে আফসোস করতেছে যে আমি তার পেছনে পেছনে দৌড়ে যাচ্ছিলাম, যে এখনই যাচ্ছ কেন? মা বলছে বলে তুমি চলে যাবে? রান্নাঘর কোথায়, দেখো, আসো। মানে লেখক এই মমতাদিকে একটু
আপন করে নিতে চাচ্ছিল, হ্যাঁ, সে তার কাছে ভিড়তে যাচ্ছিল, কিন্তু মমতা দি তাকে পাত্তা না দিয়েই 1 সেকেন্ড তো না দাঁড়িয়ে চলে গেল। ওকে আমার ভালো লেগেছিল, লেখক বলতেছে, ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম। তবু আমি খুন্দম হয়ে মার কাছে গেলাম, যার অমন মিষ্টি গাল, চোখ, মুখে যার উপচে পড়া স্নেহ, তার ব্যবহার এমন রূঢ়। মা বললেন, পিছনে ছুটছিলে বুঝি বাপ করতে? ভাবিস না, তোকে খুব ভালোবাসবে। বারবার তোর দিকে অমন করে তাকাচ্ছিল। হ্যাঁ, শুনে খুশি হলাম। লেখক তার মার কাছে গিয়ে বলল যে হ্যাঁ, আমি তার কাছে দৌড়ে গেলাম, আমাকে কোনো পাত্তাই দিল না। তার এত মুখের মধ্যে এত স্নেহের ভাব, হ্যাঁ, তার চোখে মুখে স্নেহের যে একটা মায়া, মমতা, অথচ আমাকে কোনো পাত্তাই দিল না, সে ছুটে চলে গেল। মা তাকে সান্ত্বনা দিয়ে, লেখককে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, দেখবে এক সময় তোকে অনেক ভালোবাসবে। কারণ তোর প্রতি যে তার যে চাহনি, তোর দিকে যেভাবে তাকাচ্ছিল, আমার মনে হচ্ছে যে তোকে সে আপন করে নিবে। হ্যাঁ, এই উত্তরটি, মার এই উত্তরটি শুনে লেখক খুব খুশি হলেন। সপ্তাহখানি নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে বাপ করলো। মানে সপ্তাহখান যখন বাড়িতে আসলো, মমতা আস্তে আস্তে লেখকের সাথে বাপ হলো। কি হলো বামুন্দি? সে এদিক ওদিক তাকালো, ডানে খানিকটা নুন ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গায়ে ঘেঁষে বসে পড়লো। গম্ভীর মুখে বলল, আমায় বামুন্দি বলো না কোকো, শুধু দিদি বলো। হ্যাঁ, তোমার মা রাগ করবে দিদি বললে। মানে এখানে বুঝাচ্ছে এরকম লেখক যে যেহেতু সে কাজের মহিলা, এখন অনেক পরিবার এরকম আছে যে কাজের মহিলার সাথে পরিবারের সদস্যদেরকে মিশতে দেয় না। মনে করে যারা ছোট লোক, ছোট জাত, হ্যাঁ, এদের সাথে মিশলে হয়তো আমার ছেলে মেয়ে অন্যরকম হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং মানে ভাই বোনের মতো সম্পর্ক তৈরি করতে দেয় না। এখন এই কারণে যখন সে দিদি বলে ডাকলো, সে খুব হয়ে গেল, মানে এদিক সেদিক তাকিয়ে বললো যে কে জানি শুনে ফেললো। কারণ তার ভিতরে ভয় ছিল যে আমাকে সে দিদি বলে ডাকে, হ্যাঁ, তাহলে হয়তো গৃহকর্ত্রী, হ্যাঁ, কিংবা আমাকে হয়তো এই কাজ থেকে বের করে দিতে পারেন, কিংবা আমার প্রতি রাগ করতে পারেন। আমি মাথায় দাঁড়ালাম, সে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম বাড়ি লজ্জা করতে লাগলো। মানে আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, হয়তো কথা ঠিকও হইতে পারে। যাই হোক, তারপরও সে মমতাদি তাকে খুব কাছে টেনে নিল। খুব ছোট ভাইকে যেমন বড় বোন খুব আদর করে বুকে টেনে নেয়, ঠিক এরকম কাছে টেনে নেওয়ার যখন নিল, যেহেতু প্রথম, সেই হিসাবে লেখকের প্রথম একটু লজ্জা সে অনুভব করলো। আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম, তোমার গালে আঙ্গুলে দাগ কেন? কে চর মেরেছে? সে চমকে গালে হাত চেপে দিয়ে বলল, দূর। তারপর হেসে বলল, আমি নিজে মেরেছি। কাল রাত্রে গালে একটা মশা বসেছিল, খুব রেগে মশা মারতে গালে চর বলে আমি খুব হাসলাম। সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে। এই যে দেখো, এখানে কিছুদিন পর তাদের মধ্যে যখন খুব একটা ভালো সম্পর্ক তৈরি হলো, তখন একদিন যখন মমতাদি তার বাসায় আসলো, লেখক মমতাদির গালে একটি হাতের যে ছাপ মারার পরে সেরকম লাল দাগ হয়ে গেল। সে বলল যে তোমার কে মারলো, তোমার গালে কেন দাগ? এখন মমতাদি খুব কৌশলে সে বলল যে এখানে মশা বসেছিল, তাই আমি মারতে গিয়ে দাগ হয়ে গেল। সে হঠাৎ কাত হয়ে বলল, না ভাই, না, সত্যি বলছি না। সে প্রথম লেখক হয়তো বিশ্বাস করতেছিল না, তারপর বারবার বলতেছে, না, এটাই সত্য, আমি মেরেছি আমার গালে। শুধু দাগ নয়, তার মুখে চোখের ভাব, বিবর্ণ গালে 3টি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল। আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম, কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল, চুপি বলল, কারো কাছে যা পাই না তুমি কেন তা দিবে? দেখো, এখানেও একটা বিরাট মমতার যে বন্ধন,
এই জিনিসটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। লেখক বুঝতে পারছিল যে এটা নিশ্চয়ই অন্য কেউ তাকে আঘাত করেছে, কারণ তার মনে, তার চোখে, তার মুখে যে একটা ভাব তৈরি হয়েছিল, যে তার মনের মধ্যে যে একটা ঝড় বইছিল, লেখক এটা অনুমান করতে পেরেছিল। তাই তার গালে হাত বুলে দিতে চেয়েছিল। সেই হাত মমতাদি টেনে বুকের কাছে নিয়ে বলল, কেউ যা দেয়নি তুমি কেন আমাকে তা দিবে। মানে এখানে বুঝাইতেছে কেউ তো আমাকে ভালোবাসে না, পরিবার আমাকে ভালোবাসে না, হ্যাঁ, অন্য কেউ এভাবে আমাকে আদর করে কোনোদিন বলেনি, তুমি কেন আমাকে এত সম্মান, এত আদর, এত ভালোবাসা দিবে। হ্যাঁ, এটা সে প্রশ্ন করল। তার শারীরিক দিয়ে এসে বলতেছে যে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছ থেকে কমলা লেবু কিনছে। কে কিনছে? মমতাদি। সঙ্গে নেবার ইচ্ছা নেই টের পেয়েও একরকম জোর করে বাড়ি দেখতে গেলাম। দুটি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে সেই গলিতে ঢুকলো। বলতেছে যে আমি যখন স্কুল থেকে ফিরছিলাম ঠিক সেই সময় দেখি মমতাদি গলির ভিতর থেকে লেবু কিনছে, কমলা লেবু কিনছে। কয় পিস? 2 পিস। যেহেতু তারা দারিদ্র্যের মধ্যে তাদের বসবাস, হ্যাঁ, এই কারণে সে 2 পিস লেবু কিনছে। এখন মমতাদি কিন্তু এই লেখককে তার বাসায় নিতে চাচ্ছিল না। সেই লেখক কিন্তু এটা অনুমান করতে পারছিল, বুঝতে পারছিল যে না, হ্যাঁ। তারপরে একমাত্র জোর করেই, হ্যাঁ, মমতাদির বাড়িতে গেল, কারণ তার ইচ্ছা, যাকে বড় বোনের মতো এত ভালোবাসে, হ্যাঁ, তার বাড়িটা কেমন, সে কিরকম পরিবেশে থাকে, এটাও লেখকের মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো। সেই কারণে একরকম জোর করে, হ্যাঁ, মমতাদির সঙ্গে বাড়িতে গেলাম। বিশ্রী নোংরা গলি, যেহেতু একটা বস্তির মতো পরিবেশে থাকে, গলিগুলি সাধারণত বিশ্রী হয়, নোংরা হয়, এরকম নোংরা গলি। দুদিকের বাড়ির চাপে অন্ধকার, এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটা দূষিত চাপা গন্ধ। তোমরা অনেকেই শহরে বিভিন্ন জায়গায় বস্তির ভিতরে গেছো, যেখানে দারিদ্র পরিবারগুলি বসবাস করে, দেখবা সেই গলির ভিতরে এখানে ময়লা, ওইখানে ময়লা, হ্যাঁ, দুর্গন্ধ, এরকম একটা পরিবেশ এই মমতাদির এই বাড়িতে, এই জীবনময়ের গলির ভিতরে এরকম একটা দূষিত চাপা গন্ধ। চটগুলি কয়লায় ধোয়ায় কয়লার বর্ণ পেয়েছে। দেখবা ওই যেহেতু আশেপাশে যা গলি থাকবে, চট, ছালার চট যেটাকে বলা হয়, এগুলি ঝুলানো থাকে, হ্যাঁ, ঈদ জন্য, ডেকে দেওয়ার জন্য বাড়ির বারান্দা, এরকম। এখন ওই যে তারা খড়ি দিয়ে পাক করে সাধারণত, হ্যাঁ, এই কি বলবো, কয়লার যে খলি, কালো ধোয়া, সেই ধোয়া ওই চটগুলিও কালো হয়ে যায়, এরকম একটা পরিবেশ। সে আমাকে শোবার ঘরে নিয়ে গিয়ে ঢুকে বসালো। ঘরে 2টি জানালা আছে এবং সম্ভবত সেই কারণে শোবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়। সাধারণত কয়লাতে মাস্টার বেডরুম, আমি যে উচ্চবিত্ত ফ্যামিলিরা এই ধরনের শব্দ ইউজ করে, হ্যাঁ। এখন এখানে 2টা ঘরের মধ্যে একটা ঘর শোয়ার ঘর, যে ঘরটা একটু তুলনামূলকভাবে অন্য ঘরের তুলনায় একটু ভালো থাকে। কেন থাকে? যে এখানে তারা থাকে, যে কোনো পরিবারে। এখন তার দরিদ্র পরিবারে 2টি রুম আছে, সেই রুমের মধ্যে একটি রুম তো ওই রুমের চেয়ে কিছুটা হলো ভালো, কারণ এখানে 2টা জানালা আছে। ওই রুমে হয়তো কোনো জানালাই নেই, এখানে একটু পরিবেশ আছে। এই কারণে যেহেতু 2টা ঘর, মেহমান আসছে, হ্যাঁ, এই কারণে তাকে সেই শোবার ঘরে, যে ঘরটা একটু মান বেশি দেওয়া হয়েছে, সেই ঘরেই তাকে বসানো হলো। কিন্তু জানালা 2টি অমনি অবস্থা যে আলো যদিও কিছু কিছু আসে, বাতাসের আসা যাওয়া একেবারে অসম্ভব। এক পাশে বড় চৌকি, তাতে গোটানো মলিন বিছানা। বলতেছে জানালা 2টা আছে ঠিক আছে, কিন্তু যেহেতু এটা এক রুমের, এক বাড়ির সাথে আরেক বাড়ি ঘেঁষাঘেঁষি করে তৈরি করা, মানে আলো কিছু আসলেও বাতাস আসার কোনো জুনে, এরকম একটা পরিবেশ। এবং এক পাশে একটা চৌকি আছে এবং কিছু মলিন বিছানা আছে, এরকম। অন্য কোণে কয়েকটা মাজা বাসনের ঠিক ঊর্ধ্বে কোনাকুনি টানানো দড়িতে খান কয়েক কাপড়। ওই যে রুমের মধ্যে দড়ি টানায় কাপড় কিছু রাখে, এরকম কাপড়।
এই দুই কোণের মাঝামাঝি দেওয়াল, ঘেঁষে পাতা একটা ভাঙ্গা টেবিল, টেবিলের কয়েকটা বই খাতা, একটি অল্প দামি টাইম পিস, কয়েকটা ঔষধের শিশি, কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র, এই সব টুকিটাকি জিনিস। মানে একটা রুমে একটা ভাঙা টেবিল, কিছু কাগজপত্র, কিছু থালা বাসন, বই খাতা, এই কিছু টুকিটাকি জিনিস তার ভিতরে। তার মানে এই যে মমতাদির রুমের যে বিবরণ, একটা দরিদ্র মানুষের যে অবস্থায় থাকে সেই অবস্থাটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। চৌকিতে শুধু মাদুরের উপরে শুয়ে আছে, সেই শুয়ে সে ঘুমিয়েছিল। মমতাদি ঘরে ঢুকে ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিয়ে বলল, কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি, আমাকে ঘুমাতে দেয়নি। উনি তো রাগ করে বলতেছে। এইখানে মমতাদির তার একটি যে ছেলে ছিল, সেই ছেলেটি উপুত হয়ে মানে বিছানায় শুয়ে রয়েছে, এবং কালকে সারা রাত তার ছেলে জ্বর গেছে, এবং সেই কারণে বলতেছে যে কালকে সেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। এরকম একটা কথা লেখকের সাথে বলছিল মমতাদি। তারপরে এই কথা ফাঁক দিয়ে আবার বলতেছে, কই তুমি লেবু খাবে না? আমি একটা লেবু খেলাম। সে চুপ করে খাওয়া দেখে বলল, মুড়ি ছাড়া ঘরে কিছুই নেই। মানে যেহেতু সে তার বাড়িতে কাজ করে, সে তাকে এত পছন্দ করে, ভালোবাসে, এখন বলতেছে মুড়ি ছাড়া কিছুই নেই। তারা যে কিছু দিয়ে সমাদর করবে, তাকে যে আপ্যায়ন করবে সে ব্যবস্থা না। একটা কমলা লেবু দিল। একটা লেবু খাওয়াতে আমাকে ডেকে আনলাম, তোমাকে ডেকে আনলাম। আমি বললাম, আর একটা লেবু খাবো দিদি। সে হেসে লেবু দিল, বলল, কৃতার্থ হলাম। সবাই যদি তোমার মতো ভালোবাসে। মানে লেখক দুটা কমলা লেবু এনেছিল, একটা কমলা লেবু অলরেডি সে খেয়েছিল। এখন মমতাদির যে একটা রয়েছে, গ্যাপ রয়েছে, যে আমি তাকে কিছুই সমাদর করতে পারলাম না, কিছুই খাওয়াতে পারলাম, এইটা দূর করার জন্য লেখক কৌশলে সে কিন্তু আবার আরেকটা কমলা লেবু তার কাছে চাইল, যাতে সে খুশি হয়। এই কারণে সে আরেকটা কমলা লেবু সে চেয়ে নিল। এখন এই যে চেয়ে খাওয়া, আপন হলেই কিন্তু চেয়ে খাওয়া যায়। এতে মমতাদির ছেলের প্রতি আরো, লেখকের প্রতি আরো তার ভালোবাসা এটা প্রমাণিত হলো। তাই বললো, সে আবার বলল যে সবাই যদি তোমার মতো ভালোবাসতো। ঘরে আলো বাতাসের দীনতা ছিল। খানিক পরে সে আমার বাইরে মাদুর পেতে বসালো। কথা বলার সঙ্গে সংসারে কয়েকটা কাজও করে দিল। ঘরে ঝাড় দিল, কড়াই মাজলো, পানি তুললো, তারপর মশলা বাটতে বসলো। হঠাৎ বলল, তুমি আবার বাড়ি যাও ভাই, তোমার খিদে পেয়েছে। যেহেতু তার ঘরে অন্য কোনো খাবার নেই, সে ঘর থেকে লেখককে বাইরে বেরিয়ে একটা মাদুর বিছিয়ে দিল, কারণ ঘরের ভিতর অন্ধকার। এবং কতক্ষণ বসলো এবং দেখলো বাড়ির যে ছোটখাটো কাজ ছিল সেগুলি মমতাদি করছে। এবং হঠাৎ করেই বলল, ভাই এবার তুমি বাড়ি যাও, এবং কারণ কি, তোমার হয়তো খিদে পেয়েছে। তাই এই যে দেখো, আমরা এই গল্পে যে জিনিসটি শিক্ষা গ্রহণ করেছি, যে জিনিসটা আমরা বুঝতে পারছি, লেখক যে জিনিসটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, সেটা হলো একজন মানুষ আরেকটি মানুষকে মন থেকে যদি ভালোবাসা যায়, সে রক্তের বাঁধন নাই হোক, তার সাথে যে একটা সম্পর্ক তৈরি করা যায়, এক মানুষ আরেক মানুষকে যে ভালোবাসা যায়, সেই জিনিসটি কিন্তু এখানে লেখক এবং মমতাদির মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে লেখক কিংবা মমতাদি কাজের লোক হয়েও তাকে যে তার বড় বোনের মতো ভালোবেসেছেন এবং তাকে খুব আপন করে নিয়েছেন, তার বাড়ি পর্যন্ত সে গিয়েছেন। এই যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এইখানে ধনী দরিদ্রের যে পার্থক্য, সেই পার্থক্যটিকে ভুলে গিয়ে মানুষকে মর্যাদা সম্পন্ন একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করা এবং মানুষকে মানুষ বলে গণ্য করা, এই দিকটি কিন্তু সুন্দরভাবে লেখক এখানে ফুটিয়ে তুলেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা
এই যে গল্পের যে মূল মেসেজটি, সেই চরিত্র, সেই নৈতিক যে দায়িত্ববোধ, নৈতিক যে চরিত্রটি, সেটিও তোমাদের মাঝে প্রতিফলিত হবে সেই আশা আমিও রাখছি। তো তোমরা একটি কাজ লিখতে পারো, ট্রাই করবে বাসায়। মমতাদি লেখকের বাড়ি কাজ নিয়ে ছিল কেন, কিছু মূল্যায়ন আমরা এখন করব। মমতাদি ঘরে কিসের দীনতা ছিল? আলু বাতাসের দীনতা ছিল। বাড়িতে কুটুমরা কি নিয়ে এসেছিল? এক গাদা রসগোল্লা। কে সম্মানে চোখে জল ফেললো? মমতাদি। জীবনময় লেনের পরিবেশ কিরকম? বিশ্রী ও নোংরা। মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল? 15 টাকা। মমতাদির বয়স কত ছিল? 23 বছর। মমতাদির বাড়ির শাড়ির পাড়ের রং কেমন ছিল? বিবর্ণ লাল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও। মমতাদি কেমন পরিবারের নারী ছিলেন? সে কেন অন্যের বাড়িতে কাজ করতে গেলেন তা তোমার নিজের বাসায় লেখো। মানে মমতাদি কিরকম পরিবারের নারী ছিলেন এবং সে কেন অন্যের বাসায় কাজ করতে বাধ্য হলেন, কেন অন্যের বাসায় তিনি কাজ দিলেন, সেই বিষয়টি তোমার নিজের বাসায় লিখে রাখবে খাতায়। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা আমার সাথে ধৈর্য সহকারে ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছ, সেজন্য সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।